নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত গল্প মণিহারা। আজকের গল্প আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। শুরু করছি আজকের গল্প মণিহারা। সেই জীর্ণ প্রায় বাঁধা ঘাটের ধারে আমার বোট লাগানো ছিল। তখন সূর্য অস্ত গেছে। বোটের ছাদের ওপর মাঝি নামাজ পড়ছে। পশ্চিমের জ্বলন্ত আকাশের পটে তার নীরব উপাসনা ক্ষণে ক্ষণে ছবির মতো আঁকা পড়ছিল। স্থির রেখাহীন নদীর জলের ওপর ভাষাতীত অসংখ্য বর্ণচ্ছটা দেখতে দেখতে ফিকে থেকে গাঢ় লেখায়, সোনার রং থেকে ইস্পাতের রঙে, এক আভা থেকে আরেক আভায় মিলিয়ে আসছিল। জানালা ভাঙা, বারান্দা ঝুলে পড়া, জরাগ্রস্ত বিশাল অট্টালিকার সামনে অশ্বত্থ মূল ছড়ানো ঘাটের উপরে ঝিঝি মুখর সন্ধেবেলায় একলা বসে আমার শুকনো চোখের কোণ ভিজবে ভিজবে করছে। এমন সময়ে মাথা থেকে পা পর্যন্ত হঠাৎ চমকে উঠে শুনলাম, মহাশয়ের কোথা থেকে আগমন। দেখলাম ভদ্রলোকটি স্বল্পাহার শীর্ণ, ভাগ্যলক্ষ্মী কর্তৃক নিতান্ত অনাদৃত। বাংলাদেশের অধিকাংশ বিদেশি চাকরের যেমন একরকম বহুকাল জীর্ণ সংস্কারবিহীন চেহারা, এরও সেই রকম। ধুতির ওপরে একখানা মলিন তৈলাক্ত আসামি মটকার বোতাম খোলা চাপকান। কর্মক্ষেত্র থেকে যেন অল্পক্ষণ হলো ফিরেছেন, এবং যে সময়ে কিছুটা জল খাওয়া উচিত ছিল সে সময়ে হতভাগ্য নদী তীরে কেবল সন্ধ্যের হাওয়া খেতে এসেছেন। আগন্তুক সিঁড়ির পাশে বসলেন। আমি বললাম, আমি রাঁচি থেকে এসেছি। কি করা হয়? ব্যবসা করি। কি ব্যবসা? হরিতকি, রেশমের গুটি এবং কাঠের ব্যবসা। কি নাম? একটু থেমে একটা নাম বললাম, কিন্তু সে আমার নিজের নাম নয়। ভদ্রলোকের কৌতূহল নিবৃত্তি হল না। আবার প্রশ্ন করলেন, এখানে কি করতে আসা হয়েছে? আমি বললাম, বায়ু পরিবর্তন। লোকটি কিছুটা আশ্চর্য হল। বলল, মহাশয়, আজ প্রায় 6 বছর ধরে এখানকার বাতাস এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যহ গড়ে 15 গ্রেন করে কুইনাইন খাচ্ছি, কিন্তু কিছু তো ফল পাইনি। আমি বললাম, এ কথা মানতেই হবে, রাঁচি থেকে এখানে বাতাসের যথেষ্ট পরিবর্তন দেখা যায়। তিনি বললেন, আগে হ্যাঁ, যথেষ্ট। এখানে কোথায় বাসা? আমি ঘাটের উপরকার জীর্ণ বাড়ি দেখিয়ে বললাম, এই বাড়িতে। বোধ করি লোকটির মনে সন্দেহ হলো। আমি এই পোড়ো বাড়িতে কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছি, কিন্তু এ সম্বন্ধে আর কোনো তর্ক তুললেন না। কেবল আজ 15 বছর আগে এই অভিশাপগ্রস্ত বাড়িতে যে ঘটনাটি ঘটেছিল তারই বিস্তারিত বর্ণনা করলেন। লোকটি এখানকার স্কুল মাস্টার। তার খিদে ও রোগ শীর্ণ মুখে মস্ত একটা টাকের নিচে একজোড়া বড় বড় চোখ নিজের কোটরের ভেতর থেকে অস্বাভাবিক উজ্জ্বলতায় জ্বলছিল। তাকে দেখে ইংরেজি কবি কোলরিজের সৃষ্টি প্রাচীন নাবিকের কথা আমার মনে পড়ল। মাঝি নামাজ পড়া শেষ করে রান্নার কাজে মন দিয়েছে। সন্ধ্যের শেষ আভাটুকু মিলিয়ে এসে ঘাটের ওপরের জনশূন্য অন্ধকার বাড়ি নিজের আগের অবস্থার প্রকাণ্ড প্রেত মূর্তির মতো
নিস্তব্ধ দাঁড়িয়ে। স্কুলমাস্টার বললেন, আমি এই গ্রামে আসার প্রায় 10 বছর আগে এই বাড়িতে ফণীভূষণ সাহা বাস করতেন। তিনি তার অপুত্রক পিতৃব্য দুর্গামোহন সাহার বৃহৎ বিষয় এবং ব্যবসায়ের উত্তরাধিকারী হয়েছিলেন। কিন্তু তাকে একালে ধরেছিল। তিনি লেখাপড়া শিখেছিলেন। তিনি জুতো সমেত সাহেবের আপিসে ঢুকে সম্পূর্ণ খাঁটি ইংরেজি বলতেন, তাতে আবার দাড়ি রেখেছিলেন। সুতরাং সাহেব সওদাগরের কাছে তার উন্নতির সম্ভাবনা মাত্র ছিল না। তাকে দেখা মাত্রই নব্যবঙ্গ বলে ঠাহর হতো। আবার ঘরের মধ্যেও এক উপসর্গ জুটেছিল। তার স্ত্রীটি ছিলেন সুন্দরী। একে কলেজে পড়া, তাতে সুন্দরী স্ত্রী। সুতরাং সেই কালের চাল চলন আর রইল না। এমনকি তাদের ব্যামো হলে অ্যাসিস্ট্যান্ট সার্জনকে ডাকা হতো। অসন বসন ভূষণও এই পরিমাণে বেড়ে উঠতে লাগল। মহাশয় নিশ্চয়ই বিবাহিত, অতএব এই কথা আপনাকে বলাই বাহুল্য যে সাধারণত স্ত্রী জাতি কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ভালোবাসে। যে দুর্ভাগা পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত, সে যে কুশ্রী অথবা নির্ধন তা নয়, সে নিতান্ত নিরীহ। যদি জিজ্ঞেস করেন কেন এমন হলো, আমি এ সম্বন্ধে অনেক কথা ভেবে রেখেছি। যার যা প্রবৃত্তি এবং ক্ষমতা, সেটার চর্চা না করলে সে সুখী হয় না। শিঙে শান দেবার জন্য হরিণ শক্ত গাছের গুঁড়ি খোঁজে, কলা গাছে তার শিং ঘষার সুখ হয় না। নরনারীর ভেদ হয়ে অবধি স্ত্রীলোক দুরন্ত পুরুষকে নানা কৌশলে ভুলিয়ে বশ করবার বিদ্যা চর্চা করে আসছে। যে স্বামী নিজেই বশ হয়ে বসে থাকে, তার স্ত্রী বেচারা একেবারেই বেকার। সে তার মাতামহীদের কাছ থেকে শতলক্ষ বছরের শান দেওয়া যে উজ্জ্বল বরুণাস্ত্র, অগ্নিবাণ, নাগপাশ বন্ধনগুলো পেয়েছিল, তা সমস্তই নিষ্ফল হয়ে যায়। স্ত্রীলোক পুরুষকে ভুলিয়ে নিজের শক্তিতে ভালোবাসা আদায় করতে চায়। স্বামী যদি ভালো মানুষ হয়ে সেই অবসরটুকু না দেয়, তবে স্বামীর অদৃষ্ট মন্দ এবং স্ত্রীরও ততোধিক। ফণীভূষণের স্ত্রী মণিমালিকা বিনা চেষ্টায় আদর, বিনা চোখের জল ফেলে ঢাকাই শাড়ি এবং বিনা দুর্জয় মানে বাজুবন্ধ লাভ করত। এইভাবে তার নারী প্রকৃতি এবং সেই সঙ্গে তার ভালোবাসা নিশ্চেষ্ট হয়ে গিয়েছিল। সে কেবল গ্রহণ করত, কিছু দিত না। তার নিরীহ এবং নির্বোধ স্বামী মনে করত দানই বুঝি প্রতিদান পাওয়ার উপায়। একেবারে উল্টো বুঝেছিল আর কি। এর ফল হলো এই যে স্বামীকে সে নিজের ঢাকাই শাড়ি এবং বাজুবন্ধ জোগানোর যন্ত্রস্বরূপ জ্ঞান করত, এবং যন্ত্রটিও এমন সুচারু যে কোনোদিনও তার চাকায় এক ফোঁটা তেল দেওয়ারও দরকার হয়নি। ফণীভূষণের জন্মস্থান ফুলবেড়ে, বাণিজ্য স্থান এখানে। কাজের অনুরোধে এখানেই তাকে অধিকাংশ সময় থাকতে হতো। ফুলবেড়ের বাড়িতে তার মা ছিল না, তবুও পিসি মাসি ও অন্য 5 জন ছিল। কিন্তু ফণীভূষণ পিসি মাসি ও অন্য 5 জনের উপকার করার জন্য সুন্দরী স্ত্রী ঘরে আনেনি। সুতরাং স্ত্রীকে সে 5 জনের কাছ থেকে এনে এই কুঠিতে একলা নিজের কাছেই রাখল। কিন্তু অন্যান্য অধিকার থেকে স্ত্রী অধিকারের প্রভেদ এই যে স্ত্রীকে 5 জনের কাছ থেকে বিচ্ছিন্ন করে একলা নিজের কাছে রাখলেই যে সব সময় বেশি করে পাওয়া যায় তা নয়। স্ত্রীটি বেশি কথাবার্তা বলতো না। পাড়া প্রতিবেশিনীদের সঙ্গেও তার মেলামেশা বেশি ছিল না। ব্রত উপলক্ষ করে 2 ব্রাহ্মণকে খাওয়ানো বা বৈষ্ণবীকে 2 পয়সা ভিক্ষে দেওয়া কখনো তাকে দিয়ে হয়নি। তার হাতে কোনো জিনিস নষ্ট হয়নি। কেবল স্বামীর আদরগুলো ছাড়া আর যা পেয়েছে সবই জমা করে রেখেছে। আশ্চর্যের বিষয় এই যে
সে নিজের অপরূপ যৌবন শ্রী থেকেও যেন লেশমাত্র অপব্যয় ঘটতে দেয়নি। লোকে বলে তার 24 বছর বয়সের সময়েও তাকে 14 বছরের মতো কাঁচা দেখতে ছিল। যাদের হৃৎপিণ্ড বরফের পিণ্ড, যাদের বুকের মধ্যে ভালোবাসার জ্বালা যন্ত্রণা স্থান পায় না, তারা বোধ করি সুদীর্ঘকাল তাজা থাকে। তারা কৃপণের মতো ভেতরে বাইরে নিজেকে জমিয়ে রাখতে পারে। ঘন পল্লবিত অতি সতেজ লতার মতো বিধাতা মণিমালিকাকে নিষ্ফল করে রাখলেন, তাকে সন্তান থেকে বঞ্চিত করলেন। অর্থাৎ তাকে এমন কিছু একটা দিলেন না যাকে সে নিজের লোহার সিন্ধুকের মণিমাণিক্য থেকেও বেশি করে বুঝতে পারে, যা তার বরফের মতো হৃৎপিণ্ডটা গলিয়ে সংসারের ওপর একটা স্নেহ নির্ঝর বইয়ে দেয়। কিন্তু মণিমালিকা কাজকর্মে মজবুত ছিল, কখনোই সে লোকজন বেশি রাখেনি। যে কাজ তার দ্বারা সম্ভব সেই কাজে কেউ বেতন নিয়ে যাবে এটা সে সহ্য করতে পারত না। সে কারো জন্য চিন্তা করত না, কাউকেও ভালোবাসত না, কেবল কাজ করত এবং জমা করত। এই জন্য তার রোগ শোক তাপ কিছুই ছিল না। অপরিমিত স্বাস্থ্য, অবিচলিত শান্তি এবং সঞ্চয় হতে থাকা সম্পদের মধ্যে সে সবলে বিরাজ করত। অধিকাংশ স্বামীর পক্ষে এটাই যথেষ্ট, যথেষ্ট কেন, দুর্লভ। মহাশয়, স্ত্রীর ভালোবাসা ঠিক কতটা পেলাম, ঠিক কতটুকু কম পড়ল, অতি সূক্ষ্ম হিসেব করে তা অহরহ ভাবতে বসা কি পুরুষ মানুষের কর্ম? স্ত্রী নিজের কাজ করুক, আমি নিজের কাজ করি, ঘরের মোটা হিসেবটা তো এই। কিন্তু বিধাতা যা দেননি, সম্প্রতি পুরুষরা সেটা সংগ্রহ করে নিচ্ছেন। কবিরা বিধাতার ওপর টেক্কা দিয়ে এই দুর্লভ যন্ত্রটি, এই দিগদর্শন যন্ত্রটি নির্বিচারে সবার হাতে দিয়ে দিয়েছেন। বিধাতার দোষটি না, তিনি মেয়ে পুরুষকে যথেষ্ট আলাদা করে সৃষ্টি করেছিলেন, কিন্তু সভ্যতায় সে ভেদ আর থাকে না। এখন মেয়েও পুরুষ হচ্ছে, পুরুষও মেয়ে হচ্ছে। সুতরাং ঘরের মধ্যে থেকে শান্তি ও শৃঙ্খলা বিদায় নিল। এখন শুভ বিবাহের আগে পুরুষকে বিয়ে করছি না মেয়েকে বিয়ে করছি তা কোনো মতে নিশ্চয় করতে না পেরে বর কন্যা দুজনেরই মন আশঙ্কায় দুরু দুরু করতে থাকে। আপনি বিরক্ত হচ্ছেন? একলা পড়ে থাকি, স্ত্রীর কাছ থেকে নির্বাসিত। দূর থেকে সংসারের অনেক নিগূঢ় তত্ত্ব মনের মধ্যে উদয় হয়। এগুলো ছাত্রদের কাছে বলবার মতো বিষয় নয়। কথা প্রসঙ্গে আপনাকে বলে নিলাম, চিন্তা করে দেখবেন একটু। মোট কথা এই যে, যদি রান্নায় নুন কম হতো, পানে চুন বেশি হতো না, তবুও ফণিভূষণের হৃদয় কি যেন একটা দুঃসাধ্য উৎপাত অনুভব করত। স্ত্রীর কোনো দোষ ছিল না, কোনো ভুল ছিল না, তবুও স্বামীর কোনো সুখ ছিল না। সে তার সহধর্মিণীর শূন্য হৃদয় লক্ষ্য করে কেবল হীরা মুক্তার গহনা ঢালত, কিন্তু সেগুলো পড়ত গিয়ে লোহার সিন্ধুকে, হৃদয় শূন্যই থাকত। খুড়ো দুর্গামোহন ভালোবাসা এত সূক্ষ্ম করে বুঝত না, এত কাতর হয়ে চাইত না, এত প্রচুর পরিমাণে দিত না, অথচ খুড়ির কাছ থেকে তা অজস্র পরিমাণে লাভ করত। ব্যবসায়ী হতে গেলে নব্যবাবু হলে চলে না, এবং স্বামী হতে গেলে পুরুষ হওয়া দরকার, এ কথায় সন্দেহ করবেন না। ঠিক এই সময়ে শেয়ালগুলো নিকটবর্তী ঝোপের মধ্যে থেকে অত্যন্ত উঁচু স্বরে চিৎকার করে উঠল। মাস্টার মশাইয়ের গল্প স্রোতে মিনিট কয়েকের জন্য বাধা পড়ল। ঠিক মনে হলো সেই অন্ধকার সভাভূমিতে কৌতুকপ্রিয় শেয়াল সম্প্রদায় স্কুল মাস্টারের দাম্পত্যনীতি শুনেই হোক বা নব সভ্যতা দুর্বল ফণিভূষণের আচরণেই হোক,
থেকে থেকে অট্টহাসি করে উঠতে লাগল। তারা নিস্তব্ধ হলে পর মাস্টার সন্ধ্যার অন্ধকারে তার বড় বড় উজ্জ্বল চোখ পাকিয়ে আবার গল্প বলতে লাগলেন। ফণিভূষণের জটিল এবং বহু বিস্তৃত ব্যবসায় হঠাৎ একটা ফাঁড়া উপস্থিত হলো। ব্যাপারটা কি তা আমার মতো অব্যবসায়ীর পক্ষে বোঝা এবং বোঝানো শক্ত। মোদ্দা কথা, সহসা কী কারণে বাজারে তার ক্রেডিট রাখা কঠিন হয়ে পড়ছিল। যদি কেবলমাত্র 5টা দিনের জন্যেও সে কোথাও থেকে 1,00,000 টাকা বের করতে পারে, বাজারে একবার বিদ্যুতের মতো এই টাকাটা চেহারা দেখিয়ে যায়, তাহলেই মুহূর্তের মধ্যে সংকট উত্তীর্ণ হয়ে তার ব্যবসা পাল ভরে আবার ছুটে চলতে পারে। টাকাটার সুযোগ হচ্ছিল না। স্থানীয় পরিচিত মহাজনদের কাছ থেকে ধার করতে প্রবৃত্ত হয়েছে, এরকম জনরব উঠলে তার ব্যবসায়ে দ্বিগুণ অনিষ্ট হবে এই আশঙ্কায় তাকে অপরিচিত স্থানে ঋণের চেষ্টা করতে হচ্ছিল। সেখানে উপযুক্ত বন্ধক না রাখলে চলে না। গহনা বন্ধক রাখলে লেখাপড়া এবং বিলম্বের কারণ থাকে না, চটপট এবং সহজেই কাজ হয়ে যায়। ফণিভূষণ একবার স্ত্রীর কাছে গেল। নিজের স্ত্রীর কাছে স্বামী যেমন সহজভাবে যেতে পারে, ফণিভূষণের তেমন করে যাওয়ার ক্ষমতা ছিল না। সে দুর্ভাগ্যক্রমে নিজের স্ত্রীকে ভালোবাসত, যেমন ভালোবাসা কাব্যের নায়ক কাব্যের নায়িকাকে বাসে, যে ভালোবাসায় সন্তর্পণে পদক্ষেপ ফেলতে হয় এবং সব কথা মুখ ফুটে বেরোতে পারে না, যে ভালোবাসার প্রবল আকর্ষণ সূর্য এবং পৃথিবীর মতো মাঝখানে একটা অত্যন্ত দূর ব্যবধান রেখে দেয়। হতভাগ্য ফণিভূষণও স্পষ্ট করে বলতে পারল না, ওগো আমার দরকার হয়েছে, তোমার গহনাগুলো দাও। কথাটা বলল, অথচ অত্যন্ত দুর্বলভাবে বলল। মণিমালিকা যখন কঠিন মুখ করে হ্যাঁ না কিছুই উত্তর করল না, তখন সে একটা অত্যন্ত নিষ্ঠুর আঘাত পেল, কিন্তু আঘাত করল না, কারণ পুরুষোচিত বর্বরতা লেশমাত্র তার মধ্যে ছিল না। যেখানে জোর করে কেড়ে নেওয়া উচিত ছিল, সেখানে সে নিজের আন্তরিক ক্ষোভ পর্যন্ত চেপে গেল। যেখানে ভালোবাসার একমাত্র অধিকার সর্বনাশ হয়ে গেলেও সেখানে বলকে প্রবেশ করতে দেবে না, এই তার মনের ভাব। যাই হোক, নিজের উন্নত হৃদয়বৃত্তির গর্বে স্ত্রীর গয়না স্পর্শ না করে ফণিভূষণ অন্য উপায়ে অর্থ সংগ্রহের জন্য কলকাতায় চলে গেল। সংসারে সাধারণত স্ত্রীকে স্বামী যতটা চেনে, স্বামীকে স্ত্রী তার চেয়ে অনেক বেশি চেনে। কিন্তু স্বামীর প্রকৃতি যদি অত্যন্ত সূক্ষ্ম হয়, তবে স্ত্রীর অনুবীক্ষণে তার সমস্তটা ধরা পড়ে না। আমাদের ফণিভূষণকে ফণিভূষণের স্ত্রী ঠিক বুঝত না। সুতরাং মণিমালিকা পরামর্শের জন্য তার মন্ত্রীকে ডাকল। গ্রাম সম্পর্কে অথবা দুঃসম্পর্কে মণিমালিকার এক ভাই ফণিভূষণের কুঠিতে গোমস্তার অধীনে কাজ করত। তার এমন স্বভাব ছিল না যে কাজ করে উন্নতি লাভ করে। কোনো একটা উপলক্ষ করে আত্মীয়তার জোরে বেতন এবং বেতনের থেকেও বেশি কিছু কিছু সংগ্রহ করত। মণিমালিকা তাকে ডেকে সব কথা বলল। জিজ্ঞেস করল, এখন পরামর্শ কি? সে অত্যন্ত বুদ্ধিমানের মতো মাথা নাড়ল, অর্থাৎ গতিক ভালো নয়। বুদ্ধিমানেরা কখনোই গতিক ভালো দেখে না। সে বলল, বাবু কখনোই টাকা সংগ্রহ করতে পারবেন না, শেষকালে তোমার এই গয়নাতে টান পড়বেই। মণিমালিকা মানুষকে যেরকম জানত তাতে বুঝল এরকম হওয়া সম্ভব এবং এটাই সঙ্গত। তার দুশ্চিন্তা সুতীব্র হয়ে উঠল। সংসারে তার সন্তান নাই, স্বামী আছে বটে, কিন্তু স্বামীর অস্তিত্ব সে মনের মধ্যে অনুভব করে না। অতএব যা তার একমাত্র যত্নের ধন, যা তার ছেলের মতো ক্রমে ক্রমে বছরে বছরে বেড়ে উঠছে, যা রূপক নয়, যা প্রকৃতই সোনা, যা মানিক,
যা বুকের, যা গলার, যা মাথার, সেই অনেক দিনের অনেক সাধের সামগ্রী এক মুহূর্তেই ব্যবসার অতল স্পর্শ গহ্বরের মধ্যে নিক্ষিপ্ত হবে, এটা কল্পনা করে তার সর্বশরীর হিম হয়ে আসলো। সে বলল, কি করা যায়? মধুসূদন বলল, গয়নাগুলো নিয়ে এই বেলা বাপের বাড়ি চলো। গয়নার কিছু অংশ, এমনকি অধিকাংশই যে তার ভাগে আসবে, বুদ্ধিমান মধু মনে মনে তার উপায় ঠাউরালো। মণিমালিকা এই প্রস্তাবে তক্ষুনি রাজি হল। আষাঢ় শেষের সন্ধেবেলায় এই ঘাটের ধারে একখানা নৌকো এসে লাগল। ঘন মেঘাচ্ছন্ন ভোরবেলা নিবিড় অন্ধকারে নিদ্রাহীন ব্যাঙের কলরবের মধ্যে একখানা মোটা চাদরে পা থেকে মাথা পর্যন্ত আবৃত করে মণিমালিকা নৌকোয় উঠল। মধুসূদন নৌকোর মধ্যে থেকে জেগে উঠে বলল, গয়নার বাক্সটা আমার কাছে দাও। মণি বলল, সে পরে হবে, এখন নৌকো খুলে দাও। নৌকো খুলে দিল। খরস্রোতে হু হু করে ভেসে গেল। মণিমালিকা সমস্ত রাত ধরে একটা একটা করে তার সমস্ত গয়না সর্বাঙ্গ ভরে পড়েছে। মাথা থেকে পা পর্যন্ত আর জায়গা ছিল না। বাক্সে করে গয়না নিলে সে বাক্স হাতছাড়া হয়ে যেতে পারে, এ আশঙ্কা তার ছিল। কিন্তু গায়ে পড়ে গেলে তাকে বধ না করে সে গয়না কেউ নিতে পারবে না। সঙ্গে কোনো প্রকার বাক্স না দেখে মধুসূদন কিছু বুঝতে পারল না। মোটা চাদরের নিচে যে মণিমালিকার দেহ প্রাণের সঙ্গে দেহ প্রাণের অধিক গয়নাগুলি আচ্ছন্ন ছিল, তা সে অনুমান করতে পারেনি। মণিমালিকা ফণিভূষণকে বুঝত না বটে, কিন্তু মধুসূদনকে চিনতে তার বাকি ছিল না। মধুসূদন গোমস্তার কাছে একখানা চিঠি রেখে গেল যে সে কর্ত্রীকে পিত্রালয়ে পৌঁছে দিতে রওনা হল। গোমস্তা ফণিভূষণের বাপের আমলের। সে অত্যন্ত বিরক্ত হয়ে হ্রস্বইকারকে দীর্ঘই এবং দন্তস্বকে তালবস্য মনে করে মনিবকে একটা পত্র লিখল। ভালো বাংলা লিখল না, কিন্তু স্ত্রীকে অযথা প্রশ্রয় দেওয়া যে পুরুষোচিত নয়, এ কথাটা ঠিক মতোই প্রকাশ করল। ফণিভূষণ মণিমালিকার মনের কথাটা ঠিক বুঝল। তার মনে এই আঘাতটা প্রবল হল যে, আমি গুরুতর ক্ষতির সম্ভাবনা সত্ত্বেও স্ত্রীর অলঙ্কার ছেড়ে প্রাণপণ চেষ্টায় অর্থ সংগ্রহের চেষ্টা করছি, তবু আমাকে সন্দেহ, আমাকে সে আজও চিনল না। নিজের প্রতি যে নিদারুণ অন্যায়ে ক্রুদ্ধ হওয়া উচিত ছিল, ফণিভূষণ তাতে ক্ষুব্ধ হল মাত্র। পুরুষ মানুষ বিধাতার ন্যায় দণ্ড, তার মধ্যে তিনি বজ্রাগ্নি নিহিত করে রেখেছেন। নিজের প্রতি অথবা অপরের প্রতি অন্যায়ের সংঘর্ষে সে যদি দপ করে জ্বলে উঠতে না পারে, তবে ধিক তাকে। পুরুষ মানুষ দাবাগ্নির মতো রেগে উঠবে সামান্য কারণে, আর স্ত্রীলোক শ্রাবণ মেঘের মতো চোখের জল ফেলতে থাকবে বিনা উপলক্ষে। বিধাতা এরকম ব্যবস্থা করেছিলেন, কিন্তু সে আর টেকে না। ফণিভূষণ অপরাধিনী স্ত্রীকে লক্ষ্য করে মনে মনে বলল, এই যদি তোমার বিচার হয় তবে এইরকমই হোক, আমার কর্তব্য আমি করে যাব। সে মনে মনে প্রতিজ্ঞা করল, এ সম্বন্ধে স্ত্রীর কাছে কখনো সে কোনো কথার উল্লেখ করবে না। কি ভীষণ দণ্ডবিধি না! দিন দশেক পরে কোনো মতে যথোপযুক্ত টাকা সংগ্রহ করে ফণিভূষণ বাড়ি এসে উপস্থিত হল। সে জানত বাপের বাড়িতে গয়নাপত্র রেখে এতদিনে মণিমালিকা ঘরে ফিরে এসেছে। সেদিনের দিন প্রার্থীভাব ছেড়ে কৃতকার্য কৃতি পুরুষ হয়ে স্ত্রীর কাছে দেখা দিলে মণি যে কিরকম লজ্জা পাবে এবং অনাবশ্যক প্রয়াসের জন্য অনুতপ্ত হবে, এটাই কল্পনা করতে করতে ফণিভূষণ শোয়ার ঘরের দরজার কাছে এসে পৌঁছল। দেখল দরজা বন্ধ।
তালা ভেঙে ঘরে ঢুকে দেখল ঘর শূন্য। কোণে লোহার সিন্দুক খোলা পড়ে আছে, তাতে গহনাপত্রের চিহ্ন মাত্র নেই। স্বামীর বুকের মধ্যে ধক করে একটা ঘা লাগল। মনে হলো সংসার উদ্দেশ্যহীন এবং ভালোবাসাও, বাণিজ্য ব্যবসা সমস্তই ব্যর্থ। এই চিরজীবনের সর্বস্ব জড়ানো শূন্য সংসারের খাঁচাটা ফণিভূষণ মনে মনে পায়ের আঘাত করে অনেক দূরে ফেলে দিল। ফণিভূষণ স্ত্রীর সম্বন্ধে কোনো রকম চেষ্টা করতে চাইল না। মনে করল যদি ইচ্ছে হয় তো ফিরে আসবে। বৃদ্ধ ব্রাহ্মণ গোমস্তা এসে বলল, চুপ করে থাকলে কি হবে, কর্ত্রী বধূর খবর তো নেওয়া চাই। এই বলে মণিমালিকার পিত্রালয়ে লোক পাঠিয়ে দিল। সেখান থেকে খবর এলো মণি অথবা মধু এ পর্যন্ত সেখানে পৌঁছয়নি। তখন চারিদিকে খোঁজ পড়ে গেল। নদীর তীরে তীরে প্রশ্ন করতে করতে লোক ছুটল। মধুর তল্লাশ করতে পুলিশে খবর দেওয়া হলো। কোন নৌকো, নৌকোর মাঝি কে, কোন পথে তারা কোথায় চলে গেল, তার কোনো খোঁজ মিলল না। সমস্ত আশা ছেড়ে দিয়ে একদিন ফণিভূষণ সন্ধেবেলায় তার পরিত্যক্ত শোয়ার ঘরের মধ্যে ঢুকল। সেদিন জন্মাষ্টমী। সকাল থেকে অবিশ্রান্ত বৃষ্টি পড়ছে। উৎসব উপলক্ষে গ্রামের প্রান্তরে একটা মেলা বসে। সেখানে ৮ চালার মধ্যে ১২ আড়ির যাত্রা আরম্ভ হয়েছে। মুষলধারায় বৃষ্টিপাতের শব্দে যাত্রার গানের সুর মৃদুতর হয়ে কানে এসে প্রবেশ করছে। ওই যে জানালার ওপরে শিথিল হয়ে দরজাটা ঝুলে পড়েছে, ওইখানে ফণিভূষণ অন্ধকারে একলা বসেছিল। বাদলার হাওয়া, বৃষ্টির ছাট এবং যাত্রার গান ঘরের মধ্যে প্রবেশ করছিল। তার কোনো খেয়ালই ছিল না। ঘরের দেওয়ালে আর্ট স্টুডিওর থেকে লক্ষ্মী সরস্বতীর একজোড়া ছবি টাঙানো, আলনার উপরে একটা গামছা ও তোয়ালে, একটা চুড়ি পেড়ে ও একটা ডুরে শাড়ি সদ্য ব্যবহারযোগ্যভাবে পাকানো ঝোলানো রয়েছে। ঘরের কোণে টিপাইয়ের ওপরে পিতলের ডিবায় মণিমালিকার নিজের হাতে বানানো কতগুলো পান শুকনো হয়ে পড়ে আছে। কাচের আলমারির মধ্যে তার আবাল্য সঞ্চিত চীনের পুতুল, এসেন্সের শিশি, রঙিন কাচের ডিক্যান্টার, শৌখিন তাস, সমুদ্রের বড় বড় কড়ি, এমনকি শূন্য সাবানের বাক্সগুলো পর্যন্ত অতি পরিপাটি করে সাজানো। এমনকি যে অতি ক্ষুদ্র গোলাকার ছোট্ট শখের কেরোসিন ল্যাম্প সে নিজের হাতে প্রতিদিন জ্বালিয়ে কুলুঙ্গির ওপর রেখে দিত, তাও যথাস্থানে নির্বাপিত এবং ম্লান হয়ে দাঁড়িয়ে আছে। এসো মণিমালিকা, এসো, তোমার দীপটি তুমি জ্বালাও, তোমার ঘরটি তুমি আলো করো, আয়নার সামনে দাঁড়িয়ে তোমার যত্নে কোঁচানো শাড়িটি তুমি পরো। তোমার জিনিসগুলি তোমার জন্য অপেক্ষা করছে। তোমার কাছ থেকে কেউ কিছু প্রত্যাশা করে না। কেবল তুমি উপস্থিত হয়ে তোমার অক্ষয় যৌবন, তোমার অম্লান সৌন্দর্য নিয়ে চারিদিকে এই সমস্ত বিপুল বিক্ষিপ্ত অনাথ জড় সামগ্রীকে একটা প্রাণের ঐক্যে সঞ্জীবিত করে রাখো। এই সমস্ত মুখ প্রাণহীন পদার্থের অব্যক্ত কান্না ঘরটাকে শ্মশান করে তুলেছে। গভীর রাতে কখন এক সময়ে বৃষ্টির ধারা এবং যাত্রার গান থেমে গেছে। ফণিভূষণ জানালার কাছে যেমন বসেছিল তেমনি বসে আছে। জানালার বাইরে এমন একটা জগৎব্যাপী নিরন্ধ্র অন্ধকার যে তার মনে হচ্ছিল যেন সামনে জমালয়ের একটা অভ্রভেদী সিংহদ্বার, যেন এইখানে দাঁড়িয়ে কেঁদে ডাকলে চিরকালের হারিয়ে যাওয়া জিনিস অচিরকালের মতো একবার দেখা দিলেও দিতে পারে। এই মসি কালো মৃত্যুর পটে এই অতি কঠিন নিকষ পাষাণের ওপর সেই হারানো সোনার একটা রেখা পড়তেও পারে। এমন সময়ে একটা ঠকঠক শব্দের সঙ্গে সঙ্গে গহনার ঝমঝম শব্দ শোনা গেল। ঠিক মনে হলো শব্দটা নদীর ঘাটের ওপর থেকে উঠে আসছে।
তখন নদীর জল এবং রাত্রির অন্ধকার এক হয়ে মিশে গিয়েছিল। পুলকিত ফণিভূষণ দুই উৎসুক চোখ দিয়ে অন্ধকার ঠেলে ঠেলে ফুঁড়ে ফুঁড়ে দেখতে চেষ্টা করতে লাগল। স্ফীত হৃদয় এবং ব্যগ্র দৃষ্টি ব্যথায় ব্যথাতুর হয়ে উঠল। কিছুই দেখা গেল না। দেখার চেষ্টা যতই একান্ত বেড়ে উঠল, অন্ধকার ততই যেন ঘনীভূত, জগৎ ততই যেন ছায়াবৎ হয়ে এলো। শব্দটা ক্রমশ ঘাটের সর্বোচ্চ সিঁড়ি ছাড়িয়ে বাড়ির দিকে এগিয়ে আসতে লাগল। বাড়ির সামনে এসে থামল। দেউড়ি বন্ধ করে দারোয়ান যাত্রা শুনতে গিয়েছিল। তখন সেই রুদ্ধ দ্বারের ওপর ঠক ঠক ঝমঝম করে ঘা পড়তে লাগল, যেন অলঙ্কারের সঙ্গে সঙ্গে একটা শক্ত জিনিস দরজার ওপর এসে পড়ছে। ফণিভূষণ আর থাকতে পারল না। অন্ধকার সিঁড়ি দিয়ে নেমে রুদ্ধ দরজার কাছে এসে উপস্থিত হল। দরজা বাইরে থেকে তালাবন্ধ ছিল। ফণিভূষণ প্রাণপণে দু হাতে সেই দরজা নাড়া দিতেই সেই সংঘাতে এবং তার শব্দে চমকে জেগে উঠল। দেখতে পেল সে নিদ্রিত অবস্থায় ওপর থেকে নিচে নেমে এসেছিল। তার সারা শরীর ঘর্মাক্ত, হাত পা বরফের মতো ঠান্ডা এবং হৃৎপিণ্ড প্রদীপের মতো স্ফুরিত হচ্ছে। স্বপ্ন ভেঙে দেখল বাইরে আর কোনো শব্দ নেই, কেবল শ্রাবণের ধারা তখনও ঝরঝর শব্দে পড়ছিল এবং তারই সঙ্গে মিশে গিয়ে শোনা যাচ্ছিল যাত্রার ছেলেরা ভোরের সুরে তান ধরেছে। যদিও ব্যাপারটা সমস্তই স্বপ্ন, কিন্তু এত কাছের এবং সত্যির মতো যে ফণিভূষণের মনে হল যেন অতি অল্পের জন্যেই সে তার অসম্ভব আকাঙ্ক্ষার আশ্চর্য সফলতা থেকে বঞ্চিত হল। সেই জল পড়ার শব্দের সঙ্গে দুরাগত ভৈরবীর তান তাকে বলতে লাগল, এই জাগরণী স্বপ্ন, এই জগৎই মিথ্যা। তার পরদিনও যাত্রা ছিল এবং দারোয়ানেরও ছুটি ছিল। ফণিভূষণ হুকুম দিল, আজ সমস্ত রাত্রি যেন দেউড়ির দরজা খোলা থাকে। দারোয়ান বলল, মেলা উপলক্ষে নানা দেশ থেকে নানা প্রকারের লোক এসেছে, দরজা খোলা রাখতে সাহস হয় না। ফণিভূষণ সে কথা মানল না। দারোয়ান বলল, তবে আমি সমস্ত রাত্রি নিজে থেকে পাহারা দেব। ফণিভূষণ বলল, সে হবে না, তোমাকে যাত্রা শুনতে যেতেই হবে। দারোয়ান আশ্চর্য হয়ে গেল। পরদিন সন্ধেবেলায় দীপ নিভিয়ে ফণিভূষণ তার শোয়ার ঘরের সেই জানালায় এসে বসল। আকাশে বৃষ্টি শুরু হওয়ার আগের মেঘ এবং চারিদিকে কোনো একটা অনির্দিষ্ট আসন্ন প্রতীক্ষার নিস্তব্ধতা। ব্যাঙের অশ্রান্ত কলরব এবং যাত্রার গানের চিৎকার ধ্বনি সেই স্তব্ধতা ভাঙতে পারেনি, কেবল তার মধ্যে একটা অসঙ্গত অদ্ভুত রস ছড়াচ্ছিল। অনেক রাত্রে এক সময়ে ব্যাঙ এবং ঝিঝি পোকার এবং যাত্রার দলের ছেলেরাও চুপ করে গেল। রাত্রির অন্ধকারের ওপর আরও একটা কিসের অন্ধকার যেন এসে পড়ল। বোঝা গেল এইবার সময়ে এসেছে। আগের দিনের মতো নদীর ঘাটে একটা ঠকঠক এবং ঝমঝম শব্দ উঠল, কিন্তু ফণিভূষণ সেদিকে চোখ ফেরাল না। তার ভয় হলো, পাছে অধীর ইচ্ছে এবং অশান্ত চেষ্টায় তার সব ইচ্ছে, সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। পাছে আগ্রহের বেগ তার ইন্দ্রিয় শক্তিকে অভিভূত করে ফেলে। সে নিজের সমস্ত চেষ্টায় নিজের মনকে দমন করার জন্য প্রয়োগ করল। কাঠের মূর্তির মতো শক্ত হয়ে স্থির হয়ে বসে রইল। সিঞ্জিত শব্দ আজ ঘাট থেকে ক্রমে ক্রমে এগিয়ে এসে খোলা দরজার মধ্যে প্রবেশ করল। শোনা গেল অন্দরমহলের গোল সিঁড়ি দিয়ে ঘুরতে ঘুরতে শব্দ ওপরে উঠছে। ফণিভূষণ নিজেকে আর দমন করতে পারে না। তার বুক তুফানের ডিঙির মতো আছাড় খেতে লাগল এবং নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হল। গোল সিঁড়ি শেষ করে সেই শব্দ বারান্দা দিয়ে ক্রমে ঘরের কাছে এগিয়ে আসতে লাগল। অবশেষে ঠিক সেই শোয়ার ঘরের দরজার কাছে এসে খটমট এবং ঝমঝম করে থেমে গেল। কেবল চৌকাঠটি পার হলেই হয়।
ফণিভূষণ আর থাকতে পারল না। তার রুদ্ধ আবেগ এক মুহূর্তে প্রলয় বেগে উচ্ছ্বসিত হয়ে উঠল। সে বিদ্যুৎ বেগে চৌকি থেকে উঠে কেঁদে চিৎকার করে উঠল, মণি! আর অমনি সচকিত হয়ে জেগে দেখল তার সেই ব্যাকুল গলার আওয়াজে ঘরের সার্সিগুলো পর্যন্ত কেঁপে উঠছে। বাইরে সেই ব্যাঙের কলরব এবং যাত্রার ছেলেদের ক্লিষ্ট কণ্ঠের গান। ফণিভূষণ নিজের ললাটে সবলে আঘাত করল। পরদিন মেলা ভেঙে গেছে। দোকানি এবং যাত্রার দল চলে গেল। ফণিভূষণ হুকুম দিল সেদিন সন্ধ্যের পর তার বাড়িতে সে নিজে ছাড়া আর কেউই থাকবে না। চাকরেরা স্থির করল বাবু তান্ত্রিক মতে একটা কি সাধনে নিযুক্ত আছেন। ফণিভূষণ সমস্ত দিন উপবাস করে রইল। জনশূন্য বাড়িতে সন্ধেবেলায় ফণিভূষণ জানালার নিচে এসে বসল। সেদিন আকাশের জায়গায় জায়গায় মেঘ ছিল না এবং ধোয়া নির্মল বাতাসের মধ্যে দিয়ে নক্ষত্রগুলোকে অত্যন্ত উজ্জ্বল দেখাচ্ছিল। কৃষ্ণপক্ষ, দশমীর চাঁদ উঠতে অনেক দেরি আছে। মেলা শেষ হয়ে যাওয়াতে পরিপূর্ণ নদীতে নৌকো মাত্র ছিল না এবং উৎসব জাগরণ ক্লান্ত গ্রাম 2 রাত্রি জাগরণের পর আজ গভীর নিদ্রায় নিমগ্ন। ফণিভূষণ একখানা চৌকিতে বসে চৌকির পিঠের উপর মাথা রেখে উঁচু মুখ করে তারা দেখছিল এবং ভাবছিল, একদিন যখন তার বয়স ছিল 19, যখন কলকাতার কলেজে পড়ত, যখন সন্ধেবেলা গোল দিঘির ঘাসের ওপর চিত হয়ে হাতের উপর মাথা রেখে ওই অনন্তকালের তারাগুলোর দিকে চেয়ে থাকত এবং মনে পড়ত তার সেই নদী কূলবর্তী শ্বশুরবাড়ির একটা বিরল কক্ষে 14 বছরের বয়স সন্ধিগতা মণির সেই উজ্জ্বল কাঁচা মুখখানি, তখনকার সেই বিরহ কি সুমধুর! তখনকার সেই তারাগুলির আলোক স্পন্দন হৃদয়ের যৌবন স্পন্দনের সঙ্গে সঙ্গে কি বিচিত্র বসন্ত রাগে বেজে বেজে উঠত। দেখতে দেখতে তারাগুলো সমস্ত লুপ্ত হয়ে গেল। আকাশ থেকে একখানা অন্ধকার নেমে এবং পৃথিবী থেকে একখানা অন্ধকার উঠে চোখের উপরের এবং নিচের পল্লবের মতো একত্র এসে মিলিত হল। আজ ফণিভূষণের মন শান্ত ছিল। সে নিশ্চয়ই জানত আজ তার অভীষ্ট সিদ্ধ হবে। সাধকের কাছে মৃত্যু নিজের রহস্য উদ্ঘাটন করে দেবে। আগের দিনের রাতের মতো সেই শব্দ নদীর জলের মধ্যে থেকে ঘাটের সিঁড়ির ওপর উঠল। ফণিভূষণ 2 চোখ বন্ধ করে স্থির দৃঢ় চিত্তে ধ্যানাসনে বসল। শব্দ দাড়ি শূন্য দেউড়ির মধ্যে ঢুকল। শব্দ জনশূন্য অন্তঃপুরের গোল সিঁড়ির মধ্যে দিয়ে ঘুরে ঘুরে উঠতে লাগল। শব্দ দীর্ঘ বারান্দা পার হল এবং শোয়ার ঘরের দরজার কাছে এসে কিছুক্ষণের জন্য থামল। ফণিভূষণের হৃদয় ব্যাকুল এবং সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল, কিন্তু আজ সে চোখ খুলল না। শব্দ চৌকাঠ পার হয়ে অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করল। আলনায় যেখানে শাড়ি কোঁচানো আছে, কুলুঙ্গিতে যেখানে কেরোসিনের দ্বীপ দাঁড়িয়ে, টিপাইয়ের ধারে যেখানে পানের বাটায় পান শুকনো এবং সেই বিচিত্র সামগ্রীপূর্ণ আলমারির কাছে প্রত্যেক জায়গায় একবার করে দাঁড়িয়ে অবশেষে শব্দটা ফণিভূষণের অত্যন্ত কাছে এসে থামল। তখন ফণিভূষণ চোখ মেলল এবং দেখল ঘরে নতুন ওঠা দশমীর চন্দ্রালোক এসে প্রবেশ করেছে এবং তার চৌকির ঠিক সামনে একটা কঙ্কাল দাঁড়িয়ে। সেই কঙ্কালের 8 আঙুলে আংটি, করতলে রতন চক্র, প্রকোষ্ঠে বালা, বাহুতে বাজুবন্ধ, গলায় কণ্ঠি, মাথায় সিথি, তার আপাদ মস্তকে হস্তিতে অস্থিতে এক একটি আভরণ সোনায় হীরায় ঝকঝক করছে। অলঙ্কারগুলো ঢিলে ঢলঢল করছে, কিন্তু অঙ্গ থেকে খুলে পড়ছে না।
আর সবচেয়ে ভয়ঙ্কর, তার অস্থিময় মুখে তার 2 চোখ ছিল সজীব, সেই কালো তারা, সেই ঘন দীর্ঘপক্ষ, সেই সজল উজ্জ্বলতা, সেই অবিচলিত দৃঢ় শান্ত দৃষ্টি। আজ 18 বছর আগে একদিন আলোকিত সভাগৃহে নহবতের সাহানা আলাপের মধ্যে ফণিভূষণ যে দুটো আয়ত সুন্দর কালো কালো ঢলঢল চোখ শুভ দৃষ্টিতে প্রথম দেখেছিল, সেই দুটো চোখই আজ শ্রাবণের অর্ধরাতে কৃষ্ণপক্ষ দশমীর চন্দ্রকিরণে দেখল। দেখে তার সর্বশরীরের রক্ত হিম হয়ে আসলো। প্রাণপণে 2 চোখ বন্ধ করতে চেষ্টা করল, কিছুতেই পারল না। তার চোখ মৃত মানুষের মতো নির্নিমেষে চেয়ে রইল। তখন সেই কঙ্কাল স্তম্ভিত ফণিভূষণের মুখের দিকে তার দৃষ্টি স্থির রেখে ডান হাত তুলে নীরবে আঙুল দিয়ে সংকেত করে ডাকল। তার 4 আঙুলের অস্থিতে হীরার আংটি ঝকমক করে উঠল। ফণিভূষণ মূঢ়ের মতো উঠে দাঁড়াল। কঙ্কাল দরজার অভিমুখে চলল। হাড়েতে হাড়েতে গয়নায় গয়নায় কঠিন শব্দ হতে লাগল। ফণিভূষণ পাশবদ্ধ পুতুলের মতো তার পেছন পেছন চলল। বারান্দা পের হল। নিবিড় অন্ধকার গোল সিঁড়ি ঘুরে ঘুরে খটখট ঠকঠক ঝমঝম করতে করতে নিচে পৌঁছল। নিচের বারান্দা পের হয়ে জনশূন্য দ্বীপহীন দেউড়িতে ঢুকল। অবশেষে দেউড়ি পার হয়ে ইটের খোয়া দেওয়া বাগানের রাস্তায় বেরিয়ে পড়ল। খোয়াগুলি অস্থিপাতে কড়কড় করতে লাগল। সেখানে ক্ষীণ জ্যোৎস্না ঘন ডালপালার মধ্যে আটকে গিয়ে কোথাও বেরোবার পথ পাচ্ছিল না। সেই বর্ষার নিবিড় গন্ধ অন্ধকার ছায়াপথে জোনাকির ঝাঁকের মধ্যে দিয়ে দুজনে নদীর ঘাটে এসে উপস্থিত হল। ঘাটের যে ধাপ বেয়ে শব্দ উপরে উঠেছিল, সেই ধাপ দিয়ে অলঙ্কৃত কঙ্কাল তার আন্দোলনহীন ঋজু গতিতে কঠিন শব্দ করে এক পা করে নামতে লাগল। পরিপূর্ণ বর্ষা নদীর প্রবল স্রোত জলের উপর জ্যোৎস্নার একটা দীর্ঘ রেখা ঝিকঝিক করছে। কঙ্কাল নদীতে নামল। অনুবর্তী ফণিভূষণও জলে পা দিল। জলস্পর্শ করা মাত্র ফণিভূষণের তন্দ্রা ছুটে গেল। সম্মুখে আর তার পথপ্রদর্শক নেই। কেবল নদীর পরপারে গাছগুলো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে এবং তাদের মাথার উপরে খণ্ড চাঁদ শান্ত অবাকভাবে চেয়ে আছে। আপাদ মস্তক বারবার শিউরে শিউরে স্খলিত পায়ে ফণিভূষণ স্রোতের মধ্যে পড়ে গেল। যদিও সে সাঁতার জানত, কিন্তু স্নায়ু তার বশ মানল না। স্বপ্নের মধ্যে থেকে কেবল মুহূর্তমাত্র জাগরণের প্রান্তে এসে পরক্ষণেই অতল স্পর্শ সুপ্তির মধ্যে নিমগ্ন হয়ে গেল। গল্প শেষ করে স্কুল মাস্টার খানিকক্ষণ থামলেন। হঠাৎ থামা মাত্র বোঝা গেল তিনি ছাড়া ইতিমধ্যে জগতের আর সকলেই নীরব নিস্তব্ধ হয়ে গেছে। অনেকক্ষণ আমি একটি কথাও বললাম না, এবং অন্ধকারে তিনি আমার মুখের ভাবও দেখতে পেলেন না। আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এ গল্প বিশ্বাস করলেন না? আমি জিজ্ঞেস করলাম, আপনি কি এটা বিশ্বাস করেন? তিনি বললেন, না, কেন করি না তার কয়েকটি যুক্তি দিচ্ছি। প্রথমত, প্রকৃতি ঠাকুরানী উপন্যাস লেখিকা নন, তার হাতে বিস্তর কাজ আছে। আমি বললাম, দ্বিতীয়ত, আমারই নাম শ্রীযুক্ত ফণিভূষণ সাহা। স্কুল মাস্টার কিছুমাত্র লজ্জিত না হয়ে বললেন, আমি তাহলে ঠিকই অনুমান করেছিলাম। আপনার স্ত্রীর নাম কি ছিল? আমি বললাম, নৃত্যকালী।